দলের স্থায়ী কমিটি বৈঠকে রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে তিনি আরও বলেন, এ নিয়ে এখনও দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। অন্যদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরবর্তী রাষ্ট্রপতি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুমনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। পল্লী উন্নয়ন একাডেমি আরডি এর ৩৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন করতে বগুড়া আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে গবেষণায় বরাদ্দ বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক তর্কের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশের কাজে মনোযোগ দিতে হবে। 15-16টা বছর ধরে এমন লুট করলো, আমি যখন আপনার 17 বছর পরে আমার এলাকা থেকে গ্রামে গেলাম, গিয়ে দেখি একটা রাস্তাও নাই, স্কুলগুলো ভেঙে পড়ে যাচ্ছে। তাহলে 17 বছর ধরে করলো নাকি? আজকে আমাদেরকে কাজ করে সামনের দিকে যেতে হবে। আমরা ঝগড়াঝাটি কম করি, ঠিক আছে, আপনার পার্লামেন্টে ডিবেট করি, রাস্তায় আন্দোলন অনেক হয়েছে, এখন একটু কম করি। অনুষ্ঠান শেষে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মির্জা ফখরুল জানান, এ নিয়ে এখনো দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, ডিসিশন হবে, দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে এটা আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি। এখন সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। এদিকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম পরবর্তী রাষ্ট্রপতি চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়াদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। কে রাষ্ট্রপতি হবেন এটা তো পার্টির ঊর্ধ্বতন যে ফোরাম, সে ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। উচ্চতর নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে। নানা মহল থেকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচারের দাবির বিষয়ে তিনি বলেন, এ নিয়েও দলীয় ফোরামে আলোচনা হতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, সেপ্টেম্বরে চলতি সংসদের 3য় অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই বাছাই করা হবে বলেও জানান আইনমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নানা কারণে আলোচিত সমালোচিত দেশের 22তম রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী এখন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্যের 90 দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হবে। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, যথাসময়ে নির্বাচন করা হবে নতুন রাষ্ট্রপতি। 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে, সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে। আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের জন্য নানা সময় বিভিন্ন কর্মসূচি পালন করেন জুলাই আন্দোলনকারীরা। এ অবস্থায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মামলা হলে তা খতিয়ে দেখা হবে। এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। আইন যখন ব্যাখ্যার প্রয়োজন আসবে তখন ব্যাখ্যা দেওয়া যাবে। দিস ইজ টু আর্লি টু মেক এনি
কমেন্ট। এর আগে মানবাধিকার সংগঠন অধিকারের সেমিনারে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকারের 5 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শূন্যে নেমে এসেছে। আপনার বিচার বিভাগীয় সচিবালয়ের নামে যে সচিবালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই সচিবালয়ে যাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন এবং যাদের হাতে দিয়ে গিয়েছিলেন, ফ্যাসিস্টদের আরেকটা আস্তানা ওখানে দাঁড়িয়েছিল। 2025 সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় 1400 নিম্ন আদালতের বিচারককে বদলি করা হয়েছিল। যারা মোমবাতি জেলে গণতন্ত্রকামী মানুষকে সাজা দিয়েছিল, তারাও কেউ কেউ প্রাইজ পোস্টিং পেয়েছিলেন। আমরা যখন সেইগুলো ঠিক করতে গেছি, সেখান থেকে 70% আমাদেরকে অনুমোদন দেওয়া হয়নি সুপ্রিম কোর্ট থেকে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, সোমবার থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হবে। বর্তমান সরকার স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিটের উদ্বোধনে তিনি বলেন, মেধাভিত্তিক দেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বর্তমান বিশ্বের আধুনিক প্রযুক্তির ভিত্তি সেমিকন্ডাক্টর শিল্পের বিশাল বাজার ধরতে এ খাতকে অগ্রাধিকার দিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেকনোলজি উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দুদিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিটের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। রাজধানীর নব থিয়েটারে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, AI অ্যান্ড রোবোটিক্স সম্মেলনের বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে অংশ নেন প্রধানমন্ত্রী। আয়োজনের লক্ষ্য, উদ্দেশ্য, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন ICT মন্ত্রী, উপদেষ্টা ও বিশেষজ্ঞরা। সামিটের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শুধু শিল্প নয়, আধুনিক প্রযুক্তির ভিত্তি। প্রযুক্তির চরম উৎকর্ষতার এ সময়ে সেমিকন্ডাক্টর অপরিহার্য। 2030 সালের মধ্যে এ শিল্পের $1 ট্রিলিয়ন বাজারে প্রবেশের লক্ষ্যমাত্রা পূরণই সরকারের উদ্দেশ্য। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। মোবাইল ফোন থেকে শুরু করে আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী জানান, সেমিকন্ডাক্টর খাতকে এগিয়ে নিতে সরকার চলতি বাজেটে চাহিদা অনুযায়ী সব সুবিধা নিশ্চিত করেছে। বিনিয়োগ বান্ধব নীতি আর সব ধরনের সহযোগিতা নিয়ে ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বর্তমান সরকার ইতিমধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করেছে। বহুমাত্রিক চ্যালেঞ্জের সীমাবদ্ধতা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে। আন্তর্জাতিক বাজারে কঠিন প্রতিযোগিতাও রয়েছে। তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎকালে দেশের সমুদ্র নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। তারেক রহমান নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নৌবাহিনী প্রধান। গ্যাস সংকটে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। দীর্ঘ সময় লাইনে অপেক্ষার পরও মিলছে না গ্যাস। চরম বিপাকে গ্যাস নির্ভর পরিবহনের চালকরা। একই অবস্থা বাসাবাড়ি ও শিল্প কারখানাগুলোতে। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এদিকে ক্ষতিগ্রস্ত ভাসমান টার্মিনাল মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। তরিক ইসলামের রিপোর্ট।
এটি রাজধানীর তেজগাঁয়ের সিএনজি ফিলিং স্টেশনের চিত্র, যেখানে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে দেখা যায় সিএনজি চালিত যানবাহনের চালকদের। দীর্ঘ সময় অপেক্ষার পরও চাহিদা মতো গ্যাস না পাওয়ায় ক্ষোভ জানান চালকরা। এই যে লাইন ধরছে 1 ঘন্টা, মুখে আইসি কি নাই, গ্যাস নাই, এখন কোথায় যাবো গাড়ি না ধাক্কান ছাড়া উপায় আছে কোনো? যেটা সরকার দেখতে হবে না, বাড়াইলে কালকে বাড়ায় ভালো, আমরা এই কষ্ট সহ্য করতে রাজি নেই। আমরা যে পাম্পে যাই সেই পাম্পে মানে গ্যাস নাই, 4 ঘন্টা 5 ঘন্টা এই যে লাইনে দাঁড়াই রয়েছে। এদিকে বাসাবাড়িতে গ্যাস না থাকার প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনে। গ্যাস সংকটে বাধ্য হয়েই বিকল্প উপায়ে চলছে রান্না। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, যেখানে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়ার কথা জানান ব্যবসায়ীরা। খুব সংকীর্ণ অবস্থা, লোকজন বসে আছে, কর্মচারীদের বসায় বসে টাকা দেওয়া হচ্ছে, কোনো প্রোডাকশন নাই। যে প্রোডাকশন হচ্ছে এটা দিয়ে পুরো মিলকে কভারেজ দেওয়া যাচ্ছে না। একটা সেকশন চালাই, একটা বন্ধ রাখি, একটা চালাই, একটা বন্ধ রাখি। গত 21 তারিখে মহেশখালীর ভাসমান টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে ব্যাহত হচ্ছে গ্যাসের সরবরাহ, যা মেরামতে বিদেশ থেকে আগত বিশেষজ্ঞরা কাজ করছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।